স্বাস্থ্য সংস্থাপন সম্পর্কে, যেটা থেকে হ্যানিম্যান আবিষ্কার করেছেন। এর বাস্তব নির্দেশনা আমরা তখনই পাবো যখন অর্গাননকে ভালো করে বুঝবো। এবং 1 নাম্বার অ্যাফোরিজমকে এখানে বুঝার ব্যাপার আছে। সদৃশ রোগ অবস্থাকে সদৃশ রোগ লক্ষণ সৃষ্টিকারী ঔষধ দ্বারা চিকিৎসার নামই তো হোমিওপ্যাথি। এখানে আমরা 1 নাম্বার অ্যাফোরিজমকে বুঝার জন্য একটু কায়দা কানুন, একটু কায়দা, বেশি কিছু। দেখেন, ফিজিশিয়ানের কথা বলেছি যে তার গুণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হবে, এবং সেই ফিজিশিয়ানের শুধু ফিজিশিয়ান হলেই হবে না, তার একটা লক্ষ্য উদ্দেশ্য থাকবে। লক্ষ্য উদ্দেশ্যহীন মানুষ আসলে বিভ্রান্ত। যার লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, টার্গেট নাই, কোন পথে যাবে কোথায় না, সেটা বিভ্রান্তি। এই বিভ্রান্তির বেড়াজালে 2500 বছরের ইতিহাস পর্যালোচনা করে হ্যানিম্যান তার ইন্ট্রোডাকশনের মধ্যে কথা বলেছেন, লিপিবদ্ধ করেছেন। রোগ বিজ্ঞান সম্পর্কে তিনি একেবারে ইতিহাসের জানার ব্যাপারে, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস জানার ব্যাপারে তার চেয়ে বিজ্ঞ ব্যক্তি তখনকার সময় ছিল কিনা এটা নিয়ে প্রশ্ন আছে। ভালো, তিনি একজন কেমিস্ট ছিলেন, তিনি দার্শনিক ছিলেন, তিনি অনেক ভাষার পণ্ডিত ছিলেন। সেই তাইলে তার মিশনটা লাগবে। কখনোই এই কথাটা কেউ বলে নেয় যে চিকিৎসা বিজ্ঞানের একটা আদর্শ সামনে রেখে চলতে হবে। সেই আদর্শটা হ্যানিম্যান দিয়েছেন। আদর্শটার মূল টার্গেটটাই হলো স্বাস্থ্য ফিরিয়ে দেওয়া। মূল টার্গেটটাই হলো স্বাস্থ্যটা ফিরিয়ে দেওয়া। 1 নম্বর অ্যাফোরিজমের মধ্যে 6টি শব্দ আছে, খুব গুরুত্বপূর্ণ, এবং 6টি শব্দের সম্মিলনে আরেকটি শব্দ করা আছে টার্ম। সেই তার মধ্যেও 6টি অক্ষর আছে, ওই আগেরটাকে সমর্থন করে। এই 7এর মধ্যে সীমাবদ্ধ থাকলে আমার মনে হয় অনেক কিছু বোঝা যাবে, ফিজিশিয়ান সম্পর্কেও বোঝা যাবে, মিশন। তো মিশনটা হলো রেস্টোর। এখন এই সিক সম্পর্কে আমি সামনে কথা বলবো, ইনশাল্লাহ পাওয়া যাবে। এই সিকটাকে জানতে হবে ভালো করে। একজনে প্রশ্ন করেছিল যে অর্গাননের কোথাও রুগী চিকিৎসার কথা নাই, সব আছে রোগ চিকিৎসার কথা। কারণ ক্রনিক ডিজিজ লাগছে, ক্রনিক ডিজিজ তো ক্রনিক রোগ। তো ওনাকে আমি বুঝাই কী করে? তো এখন কোনো সূত্রের মধ্যে উল্লেখ নাই যে সিক শব্দটার বাংলা কি রোগ। ওনাকে প্রশ্ন করলাম, সিক শব্দটার বাংলা কি? সিক শব্দটার যা বাংলা, এইটার চিকিৎসা করতে বলে সিক টু হেলথ, আমরা স্বাস্থ্য ফিরিয়ে দেব রুগ্ন অবস্থা থেকে। রুগ্ন অবস্থা হয় কার? একজন মানুষের। তাহলে মানুষটার চিকিৎসা করতে হবে, কথা সোজা। এখন না বুঝলে সারাদিনও বুঝানো যাবে না, আর যদি কেউ বুঝে তাহলে বুঝানো যাবে। আরোগ্য করতে হবে। কিভাবে আরোগ্য করতে হবে? আরোগ্যটা করতে হবে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে, অ্যাজ ইট ইজ টার্ম, যেভাবে ব্যাখ্যা করা হয়েছে, অর্থাৎ পুরো অর্গাননে যেভাবে বলা হয়েছে, কোনো জায়গায় বাদ দিলে হবে না। এই জায়গায় আর একটু কথা বলি। এখন অর্গানন কোনো ওহির ভাষা না যে একেবারেই কোনো শব্দ পরিবর্তনযোগ্য, গবেষণাযোগ্য নয়। বিষয়টা এরকম। হ্যানিম্যানও মানুষ ছিলেন, কোনো দেবতা ছিলেন না। ভুল ভ্রান্তি তারও হতে পারে, কিন্তু ন্যায় যুক্তিসঙ্গতভাবে আপনি বুঝিয়ে বলেন না যে কোনটা তার গ্রহণযোগ্য করা যাবে না, সেটা গ্রহণ করব না। তিনি একটা ওষুধ দিয়ে চিকিৎসা করার কথা বলছেন, আপনি বলবেন যে না, তার সাথে 5টা মডার্ন হোমিওপ্যাথি একদল আছেন যারা বলেন যে না, একটা ওষুধ, এখন মানুষের জীবনটা খুব জটিল হয়ে গেছে, একটা ওষুধ দিয়ে চিকিৎসা চলে না, কয়েকটা ওষুধ দিয়ে চিকিৎসা করতে হবে, পাশাপাশি 4-5টা ওষুধ দিয়ে তারপর চিকিৎসা করতে হবে, ক্যান্সারের চিকিৎসা এইভাবে করতে হবে। এটা হ্যানিম্যান বিরোধী কথা। রোগ ভালো হলো কিনা সেটা পরের কথা, কিন্তু এইটা হোমিওপ্যাথি বলা যাবে। আপনি অন্যপ্যাথি নামে এই কথাগুলো বলেন না, কে মানা করে? আপনি যদি বায়োকেমি দেন, আপনি মাদার টিংচার দেন, আরও 5টা ট্যাবলেট দেন, ভারতে শুরু হয়েছে ট্যাবলেট দেওয়া, ছোট ছোট বিভিন্ন ট্যাবলেট আছে, হোমিওপ্যাথি ট্যাবলেট এগুলা। তো এগুলো দেন, আপনি দেন, কিন্তু অন্যপ্যাথি নাম দিয়ে দেন, হোমিওপ্যাথি নাম দিয়ে দেন কেন? যেভাবে হ্যানিম্যান বলেছেন সেভাবে আমাদেরকে মানতে হবে। এই একক ঔষধের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, উচ্চ শক্তির সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, উচ্চ শক্তিতে ঔষধ দিতে হবে। এখন কেউ বলে যে আমি মাদার টিংচার দিয়ে চিকিৎসা, আমি তো দীর্ঘদিন চেলিডোনিয়াম মাদার টিংচার খেয়েছি, আপনি 1M 10M দিচ্ছেন কেন? এইরকম কথা শুনলে তো হাসা ছাড়া কোনো কথা।
উপায় থাকে না, যে এক উচ্চ শক্তি দিতে হবে, ক্ষুদ্র মাত্রায় দিতে হবে। হেনিম্যান আগে যা করেছেন বিজ্ঞজনেরা সেই অনুযায়ী করেছেন। দেখেন, নানা মুনির নানা মত নিয়ে তো আমার কাজ নাই। যদি আগের সব মানুষকে মানতে হয় তাইলে 5টা বড়ি দিতে হবে, একসাথে 5টা 10টা বড়ি দিতে হবে, একসাথে 10-15টা বড়ি খাওয়ালে যেই কথা হবে, 100টা বড়ি খাওয়ালে সেই কথাই হবে। কেউ বলেছে ঝাঁকি লাগবে না, সরাসরি ওষুধ দেওয়া লাগবে, এভাবে তো অনেকেই কথা বলেছেন। তারপরে 3বার একই অপরিবর্তিত অবস্থায় একটা ডোজই 3বার দিতে হবে, এই কথাগুলো বিজ্ঞজনেরা, অনেক বিজ্ঞজন বলেছেন, অনেক রোগী ভালো করেছেন, তার রেফারেন্স আছে। তাদের রেফারেন্সকে শ্রদ্ধা করি। এক একটা বিশেষ সময় তাদের সামনে রুগী ছিল, ভালো করেছেন, তাদেরকে শ্রদ্ধা করি। কিন্তু এর অর্থ এই নয় অর্গাননকে বাদ দিয়ে তাদেরকে মেনে যাবে। অর্গাননের শেষ কথা তো বলা আছে, হেনিম্যান বলেছেন, সেই কথাগুলো আমরা মানতে আমাদের দ্বিধা কোথায়? যদি হেনিম্যানের কথা মানতে গিয়ে আমি ব্যর্থ হই, তাহলে ব্যর্থ হলে ঠিক আছে, ব্যর্থ হলে মানবো না। আমি আবার বই লাগবো, নতুনভাবে বই লাগবো গবেষণা করে যে হেনিম্যানের এই কথাগুলো আছে। হোমিওপ্যাথির মধ্যে থেকে আপনি হেনিম্যানের বিরুদ্ধে কথা বলবেন, এটা গ্রহণযোগ্য না। আপনি ভুল প্রমাণ করেন, তারপরে কথা বলেন। যাই হোক, এই প্রসঙ্গে আমি প্রসঙ্গ মধ্যেই থাকতে চেষ্টা করতেছি। আসলে আমরা আলোচনা করব আমাদের বিষয় কি, অর্গাননের বিষয় কি। 1 নম্বর অ্যাফোরিজম আলোচনা করলে বিষয়টা স্পষ্ট হয়ে যায়। জীবন্ত মানুষ রুগ্ন হয়, জীবন্ত মানুষ, জীবন্ত মানুষই অর্গাননের বিষয়। অর্গাননের বিষয় মৃত কোনো মানুষ না, কোনো কাঠ না, কোনো জন্তু জানোয়ারও না। আর জীবন্ত মানুষ হয় কি করে? তার দেহ আর আত্মা হলেই জীবন্ত মানুষ। দেহ আর আত্মাধারী, আত্মা, এই দুটো থাকতে হবে মাস্ট। আর বাই প্রোডাক্ট হলো মন বা জীবনী শক্তি, এটা বাই প্রোডাক্ট। জীবন থাকলে, জীবন্ত মানুষ যদি হয়, তার দেহ আর আত্মা সম্মিলিত, এটা থাকতেই হবে। আত্মা সম্পর্কে আমি আলোচনা করতে চাই না, কারণ এটা আধ্যাত্মিক বা ভিন্ন ধর্মীয় বিষয়ের দিকে চলে যাবে। আমরা যেখানে আলোচনা করব বাই প্রোডাক্ট, যেটা হলো এই দুইটা থাকলে মানুষের মন থাকে। মনের ব্যাপারে গত ক্লাসে আলোচনা হয়েছে। আমাদের শ্রদ্ধেয় সহসভাপতি নাজির ভাই আলোচনা করেছেন অত্যন্ত সুন্দরভাবে। মন নিয়ে তিনি অনেক গবেষণা করেন, তার কাছ থেকে মনের ব্যাপারে আমি কোনো কথা বলবো না। মন না থাকলে মানুষ জীবিত থাকে। মনের কোনো ব্যাখ্যা নাই। আজ পর্যন্ত পৃথিবীতে মনের মানে ফাইনাল কোনো অথরিটি নাই যে মনের ব্যাখ্যা করতে পেরেছেন। থিঙ্কিং, ফিলিং অ্যান্ড উইলিং, তারপরে আরও কিছু কথা অনেকে যোগ করেছেন, এটা ভিন্ন ব্যাপার। এক একজনে কল্পনা করে কথা বলেন, কল্পনার সব কথাই কি বাস্তব? অদৃশ্য জিনিসকে ব্যাখ্যা করলে এক একজনে এক একভাবে করে, কিন্তু মন আছে। কিন্তু মন না থাকলেও মানুষটা জীবিত থাকতে পারে। মন না থাকলেও মানুষটা জীবিত থাকে, কারণ তার আত্মা থাকে। এরপরে আরেকটি বাই প্রোডাক্ট, সেটা হলো জীবনী শক্তি, যেটা হেনিম্যান উল্লেখ করেছেন। জীবনী শক্তি, দেহ আর আত্মা থাকলে, মন আছে, তারপর জীবনী শক্তি আছে। জীবনী শক্তি হলো জীবনকে সচল রাখার, জীবন যন্ত্রটাকে চালু রাখার একটা অবস্থা। এইটার অদৃশ্য শক্তি। এখন এই জীবনী শক্তিকে কেউ ভিন্নভাবে ব্যাখ্যা করেন, সেটা ভিন্ন কথা। যে যেরকম ব্যাখ্যা করেন, অসুবিধা নাই। বর্তমান বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান অন্য নাম দিয়ে ব্যাখ্যা করেন, তাতে অসুবিধা নাই। কিন্তু আমরা অর্গানন থেকে যে কথাটা বুঝতেছি, জীবনটাকে সচল রাখার জন্য, আপনি ধর্মীয় দিক থেকেও মিলিয়ে নিতে পারেন, জীবনকে সচল, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, যার যার ধর্ম অনুযায়ী চিন্তা করতে পারেন যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন দেহ এবং আত্মা দ্বারা। মন তাকে দিয়ে দিয়েছেন ভালো মন্দ বুঝার জন্য। আর জীবনটাকে সচল রাখার জন্য একটা শক্তি কাজ করে, যার নাম আপনি যাই দেন সেটা জীবনী শক্তি। এটা জীবনী শক্তিটা আলোচনা সামনে আসে। তো এই জীবনী শক্তিটা কি করে? সে ভালো করে না, খারাপ করে না, সাথে প্রোটেক্ট দেয় সামান্য, যে না, দেহটা ঠিকঠাক, জীবন যন্ত্রটা ঠিকঠাক চলুক। কিন্তু সে পরে এর বিশ্লেষণ হবে পরবর্তী আলোচনায়। ইনশাআল্লাহ আমরা এই পর্যন্ত এখানে আলোচনা করতেছি। পরবর্তী আলোচনায় আমরা যাচ্ছি। আমরা বুঝবো জীবনী শক্তি বুঝলাম, জীবন্ত মানুষ বুঝলাম, আমরা রুগ্ন অবস্থাটাকে যতটুকু সম্ভব অল্প করে বুঝলাম। মানুষ রুগ্ন হয় সেটা বুঝলাম। রুগ্ন হওয়ার কথাটা বুঝতে হলে স্বাস্থ্যের কথাটা বুঝতে হবে। স্বাস্থ্য কথা বোঝার জন্য খুব বেশি ব্যাখ্যা
এইখানে বিশ্লেষণ দরকার নাই, সব বিজ্ঞজন এখানে আছে। তারা নিশ্চয়ই এতক্ষণের স্বাস্থ্য অবস্থা ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন যেটা বলছে সেটা কি আমরা মেনে যাই অনেক সময়। সেটা হলো মানসিক অবস্থা, দৈহিক সুস্থতা এবং সামাজিক তার ভারসাম্য অবস্থা। এই তিনটা কথার গুরুত্ব আগে দিয়েছিলেন, আধ্যাত্মিকটা সংযোজন পরে করেছেন আধ্যাত্মিক অবস্থাটা। মানসিক অবস্থাটা যদি সুস্থ না থাকে, আসলে দেহ সুস্থ, আপনি মনটা খারাপ লাগে, একটু জ্বর হইলো আপনার খারাপ লাগে, ভালো লাগে না, শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে, মনের উপরে গিয়ে আঘাত করতেছে, দৈহিক অবস্থার উপরে আঘাত করে। সামাজিক বৈকল্যের কারণে, সামাজিক সমস্যার কারণে এই যে করোনা আক্রান্ত সময়ে প্রায় 1 বছর 2 বছর কাছাকাছি সময় চলে আসলো মার্চ থেকে, দেখেন আমাদের মনের উপরে কি কোনো প্রভাব পড়ে নাই? সামাজিক অবস্থার উপরে কোনো প্রভাব পড়ে নাই? দৈহিক অবস্থার উপরে আমি তো মনে করি বহু প্রভাব পড়েছে। সেই প্রভাবগুলো যদি এক একটা বিশ্লেষণ করা যায়, মানসিক অবস্থার মানুষ ঘরমুখ হয়ে গেছে, মানুষ অন্যরকম হয়ে গেছে, মানুষের চিন্তা চেতনা ব্যতিক্রম হয়ে গেছে। এটা নিয়ে আলোচনা করলে ভিন্ন ধরনের আলোচনা অনেক সময় ধরে করা যায়। এরপরে আমাদের হোমিও মতে স্বাস্থ্য সম্পর্কে সবচেয়ে ভালো যে আমার কাছে খুব গ্রহণযোগ্য মনে হয়, স্বাস্থ্য সম্পর্কে যে কথাটা ভিতরকাস্ট বলেছেন সেই কথাটা একটু বিশ্লেষণ, একটু এই জাস্ট অল্প সময় আমি করব। স্বাস্থ্যের দৈহিক হেনিম্যান বলেছেন স্বাচ্ছন্দ্যবোধ, দ্রুত, স্বচ্ছন্দ এবং স্বাভাবিকভাবে রোগ আরোগ্যের কথা। এই স্বাচ্ছন্দ্যবোধটা যদি না থাকে শরীরের মধ্যে, স্বাভাবিকত্ব যদি না থাকে, স্বাভাবিক যেভাবে প্রফুল্ল থাকার দরকার সেই অবস্থাটা যদি আর সৃষ্টি করা যায় না, না যায়, তাইলে আসলে রোগ থেকে মুক্তি হয় না। রোগ থেকে মুক্তি হলে তার ভিতরে স্বাচ্ছন্দ্য বোধটা আসলে কাজ করে। আবেগ নাই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই। আবেগ থাকা রোগ না, আবেগ থাকা রোগ না। আর আবেগ থেকে মুক্তিও মানুষ কোনোদিন পাবে না। কিন্তু অতি আবেগ থেকে মুক্তি হতে হবে। অতি আবেগটা অনেক সময় পাগলামি পর্যায়েও চলে যেতে পারে। তখন মানুষের ভিতরে অশান্তি আসে, মানুষ ভালোভাবে চিন্তা করতে পারে না। অতি আবেগের কারণে মানুষ ভুল করে, অতি আবেগের কারণে তার নিজের ক্ষমতার দম্ভ দেখায়, অতি আবেগের কারণে তার যোগ্যতার বাইরে সে চিন্তা করে, অতি আবেগের কারণে সমাজটাকে সে নষ্ট করে ফেলে, যার জন্য তার ভিতরে অস্থিরতার জন্ম হয়, অপরাধ বোধের জন্ম হয়, তার মধ্যে খারাপিয়াত বেশি আসে, সে আসলে দুষ্কর্ম করার দিকে অগ্রসর হয়, সমাজে অশান্তির সৃষ্টি করে, মানুষের মধ্যে মানুষকে খোঁচা দেওয়া, কৌশলী করা সব তার মধ্যে ঢুকে যায়। তারপর শান্তি থাকে না, শান্তিও সে পায় না। এই শান্তিটার জন্য তার অতি আবেগকে কন্ট্রোল করতে হবে। অতি আবেগটাকে সে কন্ট্রোল করে। দেখেন, আপনি চিন্তা করে দেখেন আমাদের আশপাশে বন্ধু বান্ধবের মধ্যে এই অতি আবেগের কারণে কি কত ক্ষতি হচ্ছে। ইদানিংকার ঘটনা, ঘটনাটা বলবো না আমি, একেবারে বন্ধু মহলের ব্যাপার, তার অতি আবেগের জন্য সে এমন জায়গায় খোঁচা দিছে যে তার ক্ষতি হয়ে গেছে অতি আবেগের কারণে। অথচ এই আবেগটা না দেখালেও পারত। আপনারা নিজেরাই চিন্তা করেন, আমরা চিন্তা করি। এখানে হ্যাঁ, মেডিসিন এই ব্যাপারে আমাদের সহায়ক। হোমিওপ্যাথি মেডিসিন এমন যে এই ব্যাপারে আমাদের সহায়ক ভূমিকা পালন করতে পারে। এই জন্য আমরা অতি আবেগকে এর থেকে যদি মুক্ত করাতে পারি, তাইলে তার প্রতিটা মানুষের মধ্যে প্রশান্তি আসবে। এই প্রশান্তি আসাও আরোগ্যের একটা লক্ষ্য। এইভাবেও চিন্তা করতে পারি আমরা, কারণ এর থেকে অন্য কিছু সৃষ্টি হয়। তার মানুষের মধ্যে স্বার্থপরতা আছে। স্বার্থপর নাই এমন কোনো মানুষ নাই, কিন্তু স্বার্থটা ভালোর জন্য হতে হবে। কিন্তু অন্যের ক্ষতি করে আপনার স্বার্থ গ্রহণ করবেন, গণ্ডগোলটা এই জায়গাটা। এই স্বার্থপরতা থেকে মুক্তি অবশ্যই আমাদেরকে পেতে হবে। তাইলেই চিরন্তন সত্যের মিলন ঘটে, অর্থাৎ স্রষ্টার সান্নিধ্যের যে ধর্মে আছেন সেটা মানে আপনি গ্রহণ করতে পারেন। পূর্বের কথা আর এই কথার মধ্যে তেমন কোনো পার্থক্য আমি দেখি না। একটু ভাষাগত পরিবর্তন থাকলেও মোটামুটি গ্রহণযোগ্যতা আছে। কেমন? এখন দেখেন, এই জায়গাটায় এসে আমি একটা কথা বলি, কথাটা মনে পড়লো, না বলে পারছি না। আমার ঘরেরই রুগীটার কথা বলি। তার কষ্টটা কয়েকদিন যাবৎ সে বলতেছিল। তার শরীর ভালো লাগে না, খুব দাহ হয়, সে গরমে সহ্য করতে পারে না, আর পায়ের এখানে একটা ফোড়া হয়েছে, ব্যথা। তো অনেক সময় হয় কি, ওই ঘরে রুগীর প্রতি আমরা কিন্তু খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি না। এই ডাক্তারদের একটা খারাপ অভ্যাস, সকলের না, আমার।
মানে এই খারাপ অভ্যাসটা আসে, তত গুরুত্ব দিয়ে কথাটা শোনা হয়। সেখানে সাইন অ্যান্ড সিমটমটা খুব ভালো করে লক্ষ্য করা গেল না। তো ইন্ডিভিজুয়ালাইজেশনের কথা তো এখানে আসে না। তারপরও তার অবস্থাটা দেখলাম ভালো করে। যখন বেশি হয়ে গেল তখন সন্ধ্যার পরে আমাকে বললো, আমি তো আর সহ্য করতে পারতেছি না। তো কী হয়েছে? এই যে বললাম কয়েকদিন যাবৎ গায়ে কোনো কাপড় রাখতে পারি না, আমি ভালো করে টাইট করে কাপড় পরতে পারি না, আমার শরীর সমস্ত দাও। আচ্ছা ঠিক আছে, দেখে কী হয়েছে? একটা ফোড়া হয়েছে। কোথায়? পায়ে। ডান পা বাম পা আমার এখন স্মরণ নাই, সম্ভবত ডান পায়ের একটা ফোড়া। ফোড়া পেকে, ফোড়াটা বিগলিত ফোড়া। তো আমাকে যখন দেখালো তখন আমার মাথা চক্কর দিচ্ছে। মানে আগে পরে দেখি নাই, ফোড়া ফোড়া শুনছি যে ঠিক আছে, ঠিক হয়ে যাবে। যখন দেখালো তখন দেখলাম যে ফোড়াটা একটা টাকার পরিমাণ গোল হয়ে আছে, এবং সেই জায়গাটা আবরণ করে আছে, পুলিশ নাই, সেই জায়গাটা আবরণ করে অলরেডি সবুজ বর্ণ ধারণ করছে, ভিতরে দানা দানা আছে। চাপ দিলে, মানে চাপ দিলে ডেবে ডেবে যায়, কিন্তু পানি পড়ে না তেমন একটা। আর চারোদিক থেকে খোলা, মানে ফোড়া খোলা হলে দেখা যায় যে চারোদিক থেকে খোলা, অর্থাৎ আরো বেড়ে যাওয়ার সম্ভাবনার দিকে দেখা গেল। তাৎক্ষণিক আমার চিন্তা মগজের মধ্যে যেই কথাটা ধারণা হলো, অবস্থার পরিপ্রেক্ষিতে আমি যা বুঝলাম যেটা গ্যাংগ্রিন হয়ে গেছে। মনটা খারাপ হয়ে গেল। ওই রাতেই সন্ধ্যার পর থেকে চিন্তা করলাম, তার লক্ষণগুলো ভালো করে নিলাম। নেওয়ার পরে ঔষধ দেওয়ার সিদ্ধান্ত অলরেডি করলাম। চিন্তা ভাবনা করে তাকে, তার তো জন্ম কাহিনী এটা ওইটা অনেকটাই জানা আছে আমার। তার ধাতুগত লক্ষণ হ্যাংলা পাতলা, বেশি বেশি ইয়ে না, পরিষ্কার না, শ্যামলা ধরনের। তো মানে মোটামুটি যা রুগীলিপি নেওয়ার দরকার, যা তখনকার বুঝ অনুযায়ী, আজ থেকে প্রায় অনেক বছর আগে, প্রায় 15 বছর আগের ঘটনা, যা বুঝ নেওয়া, তখনকার এই বুঝ ছিল না, হয়তো যে যতটুকু বুঝতাম সেই অনুযায়ী তাকে সিদ্ধান্ত নিলাম ঔষধ দেওয়ার কথা। রাত্রে ওষুধ দিলাম, রাত্রে তৈরি করে 2 ওষুধ দিলাম। তো 2 ওষুধ দেওয়ার পরে তখন সম্ভবত 10টা থেকে 11টার মধ্যে আমি ঔষধ নির্বাচন করে তাকে ওষুধ দিতে পারছি। তো ঔষধ দেওয়ার পরে আমার মনটার মধ্যে খুব খারাপ চিন্তা ভাবনা, যদি তেমন কোনো খারাপ দুর্ঘটনা ঘটে তাতে পাও কাটা যাবে, তো কেটে ফেলতে হয়, এইরকম অবস্থা। যাই হোক, ইনশাল্লাহ রাত্রে ঔষধ দিলাম 2। সকালে আবার আমি উঠেই আমি বললাম পাওটা দেখাও, আবার পাও। তো পাওটা দেখে আমার ভালো লাগলো। ভালো লাগলো এই জন্য যে খুলে যাওয়া অবস্থা, মানে খুলে যাওয়া অবস্থা একটা, বিগলিত ঘা একটা অবস্থা, চারিদিকে ছড়ায় যাওয়া একটা অবস্থা, আর সংকুচিত অবস্থাটা আরেকটা অবস্থা। 8টা 9টা সকালের দিকে আমি দেখলাম, দেখার পরে দেখলাম মনটা একটু ভালো লাগলো, যে একটু সংকুচিত হলো। 1টা ডোজ খাওয়াই এই ঘটনা ঘটতো। ঔষধটা সিকেলিকর ঔষধটা দেওয়ায়, এবং তার এইটা ভালো হয়ে গেছে। 2 থেকে 3 খাওয়ানো লাগছে, তার দাহ চলে গেছে, তার লক্ষণগুলো সব চলে গেছে। তার পাওটা শীতল, দেহটা ধরলাম শীতল লাগে, এগুলা লক্ষণ না বলি নাই আমি, কারণ এখানে এই আলোচনার ব্যাপার না, তো ম্যাটেরিয়া মেডিকে আলোচনার ব্যাপার না। তো এখানে লক্ষণটা চলে গেছে এবং সব লক্ষণ ভালো হয়। এখন ইদানিং তার দাগও খুঁজে পাওয়া যায় না। যদি ভালো হয় তাইলে দাগও খুঁজে পাওয়া যায় না। এইভাবে করে সিকেলি করে, তো আমার জীবনে যদি আর চিকিৎসা করা নাও লাগে তাও তো খারাপ না। একটা সাকসেসফুল তো আছে, এরকম বহু সাকসেসফুল। তাহলে শিখটাকে বুঝতে হলে, রুগ্ন মানুষটাকে বুঝতে হবে, তার কষ্টগুলোকে বুঝতে হবে, সাইন অ্যান্ড সিমটম বুঝতে হবে, তার টোটালিটি অফ সিমটমটাকে আমার জানতে হবে। এইটা ভাইটাল ফোর্স নিড হয়, ভাইটাল ফোর্স এগুলো দেখা দেয় আপনাকে। এখানে জানতে হবে, কারণ এই রুগ্ন মানুষটাকে জানতে হবে, রোগটাকে নয়। এই জন্য জানতে হবে কি কনস্টিটিউশনাল অবস্থা, তার অবস্থাটাকে জানতে হবে, তার কন্ডিশনটা কি জানতে হবে, কিংবা কিনড্রেড বংশগতিটাকে জানতে হবে, ব্লাড রিলেশনও এখানে জানতে হবে। এটা রুগীলিপির ব্যাপার। এই কথাগুলো আমরা না জানলে রুগ্ন মানুষটাকে বুঝতে পারি না। এই শিখ শব্দটার মধ্যে এটা আছে, এগুলাকে আমাদের ধারাবাহিকভাবে বুঝতে হবে। রুগীলিপির সময় আবার এই কথাটাই আসবে, কিন্তু ভিন্নভাবে আসবে। আশা করি বুঝাতে পারছি আমি।
যে জীবন প্রক্রিয়ার অভ্যন্তরে রোগ আরোগ্যের জন্য বাহ্যিক বোধগম্য চিত্র অনুধাবন করা যায়। এইখানে যে বাইরের চিত্রটা রোগ, বাইরের চিত্রটা রোগ নয়, অভ্যন্তরীণ সমস্যাগুলো রোগ। বাইরে প্রকাশের যে অবস্থাটা, এইটা শুধু জীবশক্তি আপনাকে শো করছে। রোগীর চিকিৎসা করা, তাহলে রোগীর চিকিৎসা করতে হবে, শুধু রোগ শক্তির অপসারণ করাই নয়। তাইলে স্বাস্থ্য পুনঃপ্রতিষ্ঠাতা করা সম্ভব। এই তাইলে হবে আরোগ্য, মূলত তাইলে হবে আরোগ্য। জীবন্ত মানুষ আমরা বুঝতে পারবো, আর জীবনী শক্তিকে যদি বুঝতে পারি, তাইলে দেহকে বুঝতে পারি, আত্মাকে বুঝতে পারি, তাইলে আমরা আসলে আরোগ্যের পথে যেতে পারবো এবং স্বাস্থ্য ফিরিয়ে দেওয়ার পথে যেতে পারবো। এই জন্য একটু ইঙ্গিত দিয়ে রাখি যে আরোগ্যের জন্য আপনার কমপ্লেইনগুলোকে জানতে হবে, কিন্তু কমপ্লেইনগুলো জানলে হবে না, আপনার কনফিডেন্ট হতে হবে, বিশ্বাসী হতে হবে। দেখেন, সব কিছুর মূলে কিন্তু ম্যাটেরিয়া মেডিকা, ম্যাটেরিয়া মেডিকাই প্রধান। ম্যাটেরিয়া মেডিকার বাইরে যদি ম্যাটেরিয়া মেডিকার সাপোর্টের জন্য প্যাথোলজি আছে, ম্যাটেরিয়া মেডিকাকে সাপোর্টের জন্য প্যাথোলজি আছে, ম্যাটেরিয়া মেডিকাকে সাপোর্টের জন্য রেপার্টরি আছে, সাপোর্ট করার জন্য, সিদ্ধান্ত দেওয়ার জন্য নয়। যদি কেউ প্যাথোলজিকে সিদ্ধান্ত দেওয়ার অধিকার দিয়ে দেয়, তাহলে হোমিওপ্যাথি থাকবে না। যদি রেপার্টরিকে সিদ্ধান্ত দেওয়ার অধিকার দিয়ে দেয়, তাহলে হোমিওপ্যাথি থাকবে না। হোমিওপ্যাথিকে সিদ্ধান্ত দেওয়ার অধিকার দিতে হবে একমাত্র ম্যাটেরিয়া মেডিকাকে। ম্যাটেরিয়া মেডিকার সাপোর্টে আপনি যা জানেন তাতে কোনো দোষ নাই। এই জন্য আপনাকে বিশ্বাস অর্জনের জন্য আপনি অন্য সাপোর্ট নেন। আমাদের ক্লাস চলছে বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদের পক্ষ থেকে, যে ম্যাটেরিয়া মেডিকার উপরে অত্যন্ত সুন্দর ক্লাস হচ্ছে। আপনারা সবাই থাকলে দেখবেন যে ম্যাটেরিয়া মেডিকাকে সুন্দরভাবে অ্যানালাইসিস করার পরে সেটার কনফিডেন্স গ্রো করার জন্য সাপোর্ট নেওয়া হচ্ছে, প্যাথোলজির কথা বলা হচ্ছে বিভিন্ন সময়। টিউবারকুলার আলোচনায় আপনারা পেয়েছেন, ডাক্তার শেখ ফারুক আলী সাহেব অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন। এই ম্যাটেরিয়া মেডিকাকে স্টাবলিশ করার জন্য তিনি রেপার্টরিকে সামনে নিয়ে আসছেন এবং সেখান থেকে চয়ন করে করে তার কনফিডেন্সটাকে গ্রো করার জন্য, আমাদের কনফিডেন্স গ্রো করার জন্য তিনি অনেক কথা বলেছেন। এর মানে এই নয় যে ফাইনাল অথরিটি। সেখানে তিনি কয়েকবারই উল্লেখ করেছেন যে কোনো কোনো রেপার্টরিতে কোনো কোনো বিষয় এমনভাবে ধরছে যেটা ধরা উচিত ছিল না, সেটা চিঠি দিয়ে জানানো দরকার, এই কথাগুলোও তিনি বলেছেন। তাহলে আমরা ম্যাটেরিয়া মেডিকার এই কমপ্লেনগুলো জানবো, কষ্টগুলো জানবো, ম্যাটেরিয়া মেডিকার সাথে মিলাবো এবং এইটাতে কনফিডেন্স, নিজের মধ্যে আত্মবিশ্বাস অর্জন করতে হবে। সি দ্বারা এটাই বোঝায় তার যে প্রচ্ছায়া, আমরা তার যে অবস্থা, ইউটিলিটি, সব কিছু আমরা জানবো। কিন্তু ওই ম্যাটেরিয়া মেডিকা বলেন আর যে জ্ঞানী বলেন, অর্গানন বলেন, বারবার অধ্যয়ন করতে হবেই। শুধু অধ্যয়ন করা নয়, রিয়েলাইজ করা, অনুধাবন করা। আর অনুধাবনের পরে থাকবে আমাদের পুনঃমূল্যায়ন করা এবং প্রয়োগ করার দিকে চলে যাওয়া। তাইলেই আমরা আরোগ্য করতে পারবো। এই বিষয়টা নিয়েও একটা ক্লাস হতে পারে, ইনশাল্লাহ সুযোগ পেলেই করা হবে। তাইলে অর্গাননের অধ্যায়ের একের পাদটিকার মধ্যে কিছু বর্জনীয় বিষয় আছে, কিছু গ্রহণীয় বিষয় আছে। গ্রহণ তো করবো আমরা, আদর্শ চিকিৎসক হওয়ার পথ এগুলো গ্রহণ করব। কিন্তু জীবন প্রক্রিয়া অভ্যন্তরের কল্পনা করা, তার অভ্যন্তরের কল্পনাপূর্ণ মতবাদ, তার অনুমান ভিত্তিক পদ্ধতি, দুর্বোধ্য শব্দের ব্যবহার, রোগের ভিতরে রোগ খোঁজা, লক্ষণ থাকলেও একটা নতুন কথা শুরু হয়ে গেছে ইদানিং, যেটা হ্যানিম্যানের সময় ছিল, যে লক্ষণ চলে গেলেও রোগ থাকে। বিজ্ঞ ডাক্তাররা যদি এই কথা বলে, হোমিওপ্যাথি ডাক্তার, তাহলে হোমিওপ্যাথি থাকে কোথায়? লক্ষণ চলে গেলে কখনো, হ্যানিম্যানের 8 নম্বর সূত্রের পাদটিকার মধ্যে এই কথাটাই বিশদভাবে বলা আছে। তখনকার সময় হাফল্যান্ড এই কথা বলছেন যে লক্ষণ, শুধু হোমিওপ্যাথি লক্ষণের চিকিৎসা করে, লক্ষণ চলে গেলেও কি করে? লক্ষণ চলে গেল, রোগটা থেকে যায়। আজকেও একদল হোমিওপ্যাথিক চিকিৎসক বের হয়েছেন যারা প্যাথোলজি নির্ভর, এবং তারা বলেন লক্ষণ গেলেও কখনো কখনো রোগ থাকতে পারে, কিছুতেই থাকতে পারে না। তার লক্ষণ জানার মধ্যে ভ্রান্তি আছে, লক্ষণকে ভালো করে আমরা বুঝি নাই। লক্ষণ চলে গেলে আর কোনো কিছুই থাকার সম্ভব নয়, এটা হ্যানিম্যান বলেছেন এবং আমরা এটা বিশ্বাস করি এবং আসলেই বিশ্বাস করি। এবং সেখানে অন্যান্য পরীক্ষা নিরীক্ষা যত হোক, এগুলো তো লক্ষণের বাইরে না, সেগুলোও আমরা দেখব। তাই লক্ষণ জানার মধ্যে আমাদের ত্রুটিপূর্ণ অবস্থাটা আছে, সেই ত্রুটি থেকে আমরা বেরিয়ে আসতে পারি নাই, সেটা ভিন্ন কথা। এই জন্য সত্যিকার আদর্শ চিকিৎসক হতে হবে, আর প্রকৃত চিকিৎসা বিজ্ঞানী হতে হবে, স্বাস্থ্য সংরক্ষণ রক্ষক হতে হবে।
আর পরবর্তী যে কথাটা একটা আছে, উত্তেজকর মূল কারণকে জানতে হবে, অবশ্যই এটার মধ্যে আছে। তবে এই আলোচনাটা আজকে নয়, পরবর্তীতে ইনশাল্লাহ আমরা করব। স্বাস্থ্য পুনঃসংস্থাপন এর বাস্তব দিক নির্দেশনাসমূহ সম্পর্কে আমাদের আলোচনা, 2 নম্বরের শিক্ষা এখানেই শেষ করলাম।